আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা আমার স্লাইড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু শুরুতে কয়েকটা পয়েন্টে কথা বলি। একটা হলো আসলে রিসার্চের বিষয়টা, এটা হলো একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। সো এই অর্থে রিসার্চ, আমরা যারা এখানে প্রেজেন্ট করছি রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ কি, কেন, কিভাবে, তারা যে আসলে রিসার্চের সবকিছুই জানি বিষয়টা এরকম না। আমি নিজেও রিসার্চ স্টুডেন্ট, সো আমারও এখনো শেখার অনেক জিনিস আছে। তো এই জায়গাটাতে আসলে মানে আমাদের এখন যা শেয়ার করব, এটা হলো আমার এই মুহূর্তের যা শেখা, তার উপরে ভিত্তি করে। আমার মনে হয় এখানে আমি একটু মানে বিব্রত বোধ করছি। কারণ হলো যে এখানে আমার চাইতে অনেক বেশি জানেন, অনেক বেশি অভিজ্ঞ রিসার্চের এই জগৎটাতে। তো তাদের সামনে কথা বলাটা আসলেই বিব্রতকর। তো এখানে দেখলাম যে পার্টিসিপেন্টদের মাঝে আবার মাস্টার্স এবং অনার্স এর স্টুডেন্টরাও আছেন, পিএইচডি স্টুডেন্টরা তো অফকোর্স আছেন। যার ফলে ঠিক কোন ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করে কথা বলবো, এটা কমন একটা টপিক ডিফাইন করাটা টাফ। তারপরেও আমরা এক কাজ করব, ধরে নিব যে এখানে তারাই এসেছেন যারা গবেষণার ব্যাপারে উৎসাহী এবং যারা নিজেরা গবেষক হতে চান এবং গবেষণার বিষয়টা বুঝতে চান। তো তার মাঝে যেহেতু আন্ডার গ্রেডেরও আছেন, আমরা তাদেরকে টার্গেট করে কথা বলবো। তাহলে বাকিদের জন্য এই জিনিসগুলো বোঝাও যাবে। কিছু জিনিস হয়তো ওনাদের নিজেদের জানার সাথে মিলবে, কিছু জিনিস হয়তো নাও মিলতে পারে। আমরা যারা মাস্টারি করি, আমরা আমাদের একটা টার্গেট থাকে যে ক্লাসে যখন কথা বলি, ক্লাসের সবচাইতে কম বুঝে যে তাকে টার্গেট করে পড়ানো, তাহলে বাকিরা অটোমেটিক্যালি বুঝে যায়। তো এই জায়গাটাতে মানে আমরা আমার প্রেজেন্টেশনটা আন্ডার গ্রেডের স্টুডেন্টদেরকে টার্গেট করে বলবো। আশা করি মাস্টার্স পিএইচডি রাও হয়তো বেনিফিটেড হবেন। আর একটা বিষয় একটু সরি বলি, একাডেমিক প্রেজেন্ট কখনোই একটা ভাষা ব্যবহার করে কথা বলা অনেক চ্যালেঞ্জের। এখানে অনেক শব্দ আছে, অনেক টার্মিনোলজি আছে যেগুলা দেখা যাবে যে আমরা ইংলিশ ব্যবহার করি। তো আমরা যেহেতু এখানে সবাই বাংলাদেশের মানুষ, মানে শুধুমাত্র বাংলায় যদি বলতে পারতাম এটা ভালো হতো, কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় এটা দুই একজন ভাই যারা খুবই ব্যতিক্রম তারা পারেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আর বাকিরা আমাদেরকে আশা করি বুঝবেন। যদি তারপর আমি চেষ্টা করবো যে ইংলিশ কম বলতে। আজকের প্রেজেন্টেশনে আমি আসলে যে বিষয়গুলো অ্যাড্রেস করব, একটা হলো যে রিসার্চ বিষয়টা কি, রিসার্চের উদ্দেশ্যটা কি এবং কয় ধরনের রিসার্চ হইতে পারে, এবং একটা রিসার্চ করতে কোন কোন ধাপগুলো আমরা অতিক্রম করি, রিসার্চের আসলে সীমাবদ্ধতাগুলো কি সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এরপরে হলো যে যারা রিসার্চের আর্লি ক্যারিয়ারিস্ট, তাদের রিসার্চ শেখার জন্য কিছু টিপস, ছোটখাটো কিছু টিপস নিয়ে কথা বলবো। এরপরে হলো যে একটা রিসার্চ আর্টিকেল বা রিসার্চ রিপোর্ট কিভাবে লিখতে হয়, এটার একটু বিস্তারিত বলবো। এই হলো মোটামুটি আমার প্রেজেন্টেশন আউটলাইন। তাহলে আপনারা বুঝে ফেলছেন যে আপনি নিজে কতটুকু বেনিফিটেড হবেন এর থেকে। জি, হোয়াট ইজ রিসার্চ, এই জায়গাটাতে একটা ডিকশনারি ডেফিনেশন একটু পড়ি। রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস অফ কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ইনফরমেশন ইন অর্ডার টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফেনোমেনন উইথ হুইচ উই আর কনসার্নড অর ইন্টারেস্টেড। তো এখানে যেটা বলা হচ্ছে যে রিসার্চ বিষয়টা হলো যে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে, সিস্টেমেটিক ওয়েতে তথ্য এবং ডাটা কালেকশন করে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা, নিজেদের নলেজটা বা বিশ্বের যে জ্ঞানের যে বর্তমান অবস্থা, সেই জায়গাটাতে নতুন একটা জ্ঞান তৈরি করা, নতুন কোনো একটা জ্ঞান যোগ করা, এটার নাম হলো রিসার্চ। আরেকভাবে বলা যায় রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে টু ফাইন্ড আনসার্স টু কোয়েশ্চেন। মানে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর সিস্টেমেটিক এবং অর্গানাইজড ওয়েতে এগুলার উত্তর খোঁজার নামটাই হলো রিসার্চ। তাই রিসার্চের মূলত তিনটা মেইন স্টেপ আছে। একটা হলো যে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কি বিষয় নিয়ে উত্তর খুঁজছেন, এবং সেই বিষয়ে সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে এবং সেটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে দেন সেখান থেকে একটা ফলাফল নিয়ে আসা এবং সেটা থেকে একটা উপসংহারে উপনীত হওয়া। এটাই হলো মূলত রিসার্চের একেবারে যদি হোয়াট ইজ রিসার্চ বলতে যাই। তো এখানে ছোট্ট একটা ছবি আছে দেখেন, যে
একটা বিশাল পানির আধারে ছোট একটা পানির ফোঁটা যোগ করা হচ্ছে। তো রিসার্চ বিষয়টা হলো এরকম যে জ্ঞানের যে বিশাল সমুদ্র আছে সেই সমুদ্রে নতুন কিছু যোগ করা, নতুন কিছু যোগ করার নামই হলো রিসার্চ। তাহলে জ্ঞানের সাগরে আপনি একজন গবেষক হিসেবে আপনার কাজ হবে জ্ঞানের সাগরে, জ্ঞানের এই বিশাল মহাসমুদ্রে একটা নতুন ফোঁটাও যদি আপনি যোগ করতে পারেন তাহলে সেটাই হবে আপনার গবেষণার প্রাপ্তি। এটা আমার স্ক্রিন কেন আটকে গেল? জি, আরেকভাবে বলা যায় যে রিসার্চটা হলো এক্সপ্লোরিং এন্ড এস্টাবলিশিং ট্রুথ, অর্থাৎ কোনো একটা সত্যকে উদ্ঘাটন করা এবং সেটা উদ্ঘাটন করে সেটা সত্য হিসাবে প্রতিষ্ঠিত করা, প্রমাণ করার নাম হলো রিসার্চ। তার মানে আপনি যে সাবজেক্টেরই হন না কেন, যে ডিসিপ্লিনেরই হন না কেন, আপনি আসলে গবেষণা যেটা করবেন সেটার মাধ্যমে কোনো একটা সত্য জিনিসকে আপনি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করবেন আপনার সাবজেক্টের পদ্ধতি অনুযায়ী, গবেষণা পদ্ধতি অনুযায়ী। এখন প্রশ্ন হলো, আমরা একটু আগে বলেছি যে রিসার্চ হলো কোন একটা বিষয় সম্পর্কে আমরা উত্তর খোঁজা। যদি এই দৃষ্টিতে চিন্তা করি তাহলে যেসব বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে প্রশ্ন আসে, আমাদের মনে প্রশ্ন আসে, ওই বিষয়গুলোর কিন্তু আমরা অনেক সময় কমন সেন্স থেকে একটা আনসার দিতে পারি। তাহলে কমন সেন্স নলেজের সাথে রিসার্চের পার্থক্যটা কি? কমন সেন্স নলেজ মানে যখন ধরেন আমি বললাম যে আসলে একটা প্রশ্ন হলো যে করোনা পরবর্তী বিশ্বে মানুষের আসলে কেরিয়ারের বিষয়টা কি হবে, কেরিয়ারের অবস্থাটা কি হবে, জব মার্কেটের কি অবস্থা হবে, এটা ধরেন একটা প্রশ্ন। তো এখন এটা যদি আমি যে কাউকে জিজ্ঞেস করি, একজন শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করি, সে কিন্তু একটা উত্তর দিতে পারবে। এই উত্তরটা হলো তার কমন সেন্স নলেজ। কিন্তু গবেষণাটা ঠিক এরকম না। গবেষণাটা হলো, আমরা একটু আগে বলে আসছি, গবেষণা হলো যে সিস্টেমেটিক ওয়েতে আপনি তথ্য সংগ্রহ করে সেটা বিশ্লেষণ করে সেখান থেকে আপনি যে ফলাফল এবং যে কনক্লুশনে উপনীত হবেন সেই পদ্ধতি, টোটাল প্রক্রিয়ার নামটাই হলো রিসার্চ। তাহলে রিসার্চটা হলো ইজ লাইকলি টু বি অবজেক্টিভ দ্যাট ফলো সায়েন্টিফিক প্রসেস, আর কমন সেন্স নলেজটা হলো সাবজেক্টিভ। এই কথাটা যদি আমরা একটু বুঝি তাহলে মানে রিসার্চের কনসেপ্টটা বোঝাটা সহজ হবে। সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি বিষয়টা কি? সাবজেক্টিভ মানে হলো যে এটা ব্যক্তির সাথে রিলেটেড, অর্থাৎ এর মানে হলো অপিনিয়ন। কোন একজন ব্যক্তি তার কোন একটা বিষয়ে যে অপিনিয়ন দিচ্ছে সেটা ওই ব্যক্তির সাথে রিলেটেড, এটা সবার জন্য সেম হবে না, এটা সাবজেক্ট নির্ভর, এই জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ। আর অবজেক্টিভ মানে হলো হোয়াট ইজ ফ্যাক্ট, মানে যেটা সবার জন্য সেম। এই জন্য দেখবেন যে আমরা যারা এমসিকিউ পরীক্ষা দেই এটাকে বলা হয় অবজেক্টিভ। কেন? কারণ এমসিকিউর উত্তরপত্রটা যে ব্যক্তি চেক করুন না কেন সমান মার্কস আসবে, কিন্তু লিখিত প্রশ্নের যে আমরা পরীক্ষা দেই সেই উত্তরপত্রটাকে বলা হয় সাবজেক্টিভ। কেন? কারণ হলো ওইটা ব্যক্তি নির্ভর, অর্থাৎ যে ব্যক্তি ওই পরীক্ষার খাতাটা মূল্যায়ন করছেন তিনি ঠিক যেভাবে মূল্যায়ন করছেন তার উপর ভিত্তি করে তিনি একটা মার্কস দিচ্ছেন। এই খাতাটা যদি আরেকজন ব্যক্তি মূল্যায়ন করেন তাহলে আরেক ধরনের মার্কস আসবে। তার মানে অবজেক্টিভিটি আর সাবজেক্টিভিটিটা আমরা বুঝতে পারলাম যে অবজেক্টিভ বিষয়টা সবার জন্য সেম। তাইলে রিসার্চ বিষয়টা হলো অবজেক্টিভ, অর্থাৎ রিসার্চের যে ফাইন্ডিংস এইটা একই পদ্ধতি, একই স্যাম্পল, একই তথ্য নিয়ে যদি আরেকজন রিসার্চ করে তাহলে ফাইন্ডিংসটা সেম হবে। মানে এই বিষয়টাতে ব্যক্তির ইনভলভমেন্টটা কম, ব্যক্তির উপরে নির্ভর করবে না। আর কমন সেন্স নলেজটা ব্যক্তির উপরে নির্ভর করবে। করোনা পরবর্তী জব মার্কেট কি হবে সেটা আসলে এক এক ব্যক্তির অ্যানালাইসিসটা এক এক রকম হবে। আচ্ছা, আমি এত স্লো গেলে শেষ করতে পারবো না, আর একটু দ্রুত যাই। রিসার্চটা হলো আসলে ইউনিভার্সালি এটার অ্যাপ্লিকেবিলিটি থাকবে একটা রিসার্চের ফাইন্ডিংসটা। এই কথাগুলো আবার কিন্তু ডিবেট আছে, কারণ হলো কোয়ালিটেটিভ স্টাডিতে এই বিষয়গুলো নিয়ে ঠিক আমি যেভাবে বলছি এভাবে না বিষয়গুলো। আচ্ছা, এখন আসলে পারপাস অফ রিসার্চ, রিসার্চের উদ্দেশ্যটা কি? রিসার্চের মাধ্যমে আসলে আমরা দুইটা উদ্দেশ্যকে টার্গেট করি। একটা হলো যে পলিসি পারপাস, অর্থাৎ একটা গবেষণার মাধ্যমে কোনো একটা পলিসি নেওয়া হবে, কোনো একটা নীতি নির্ধারণ করা হবে। আরেকটা হতে পারে যে থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন, অর্থাৎ একটা গবেষণার মাধ্যমে নলেজের জায়গাটাতে একটা নতুন ডাইমেনশন, নতুন একটা তথ্য, নতুন একটা সত্য জ্ঞান বিশ্ববাসী পেতে পারে। যেমন সোশ্যাল সায়েন্সের বেশিরভাগ রিসার্চের ক্ষেত্রে দেখা যায় যে পলিসিটা টার্গেট থাকে।
বা ধরেন এখন করোনা রিলেটেড যেসব রিসার্চ হচ্ছে, এগুলার একটা অন্যতম টার্গেট থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর মাধ্যমে একটা পলিসি দেওয়া, যে তাহলে কি নীতি নেওয়া যায়, কি করা যায়। আর আরেকটা হতে পারে যে না, এই জায়গাটাতে কাজ করে জ্ঞানের জায়গাটাতে, থিওরির জায়গাটাতে একটা নতুন অবদান তৈরি করতে পারেন আপনি। তাহলে এই দুইটা হলো মেইন উদ্দেশ্য। রিসার্চ অনেক ধরনের হইতে পারে। রিসার্চ হইতে পারে ডেসক্রিপটিভ অথবা অ্যানালাইটিক্যাল। রিসার্চ হইতে পারে অ্যাপ্লাইড অথবা ফান্ডামেন্টাল। আমি এগুলো বিস্তারিত এখন বলার সময় আমার মনে হয় পাবো না। কোয়ান্টিটেটিভ হইতে পারে, কোয়ালিটেটিভ হইতে পারে। রিসার্চ কনসেপচুয়াল হইতে পারে অথবা এম্পিরিক্যাল হইতে পারে। রিসার্চ প্রাইমারি ডাটা নিয়ে হইতে পারে অথবা সেকেন্ডারি ডাটা নিয়ে হইতে পারে। রিসার্চের ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো যে ডিডাকশন ভার্সাস ইন্ডাকশন। ডিডাকশন বিষয়টা কি? মানে আপনি এখানে ধাপগুলো দেখেন। প্রথম ধাপটা হলো থিওরি, অর্থাৎ কোন একটা থিওরির উপরে ভিত্তি করে আপনি নতুন একটা হাইপোথেসিস তৈরি করলেন এবং এর ভিত্তিতে আপনি কিছু তথ্য এবং অবজারভেশন কালেক্ট করলেন এবং সেই থিওরিটাকে আপনি কনফার্ম করলেন। অর্থাৎ কোন একটা থিওরি আছে বা কোন একটা নলেজ অলরেডি এস্টাবলিশড, আপনি সেই নলেজটাকে টেস্ট করলেন। এই প্রসেসের নাম হলো ডিডাকশন মেথড, ডিডাকশন পদ্ধতি। আর একটা হলো ইন্ডাকশন, সেটা হলো উল্টা। আপনি হলো নিজে তথ্য সংগ্রহ করলেন এবং সেই তথ্যটাকে অ্যানালাইসিস করে একটা প্যাটার্ন ডেভেলপ করলেন, সেখান থেকে হাইপোথেসিস ডেভেলপ করলেন এবং এর মাধ্যমে একটা থিওরি তৈরি করলেন। এটার নাম হলো ইন্ডাকশন। যেমন ধরেন আমরা বলি যে ওই আপেল কেন নিচের দিকে পড়লো, সেটা গবেষণা করে বিজ্ঞানী আবিষ্কার করলেন যে অভিকর্ষজ বল নামে একটা বল আছে যেটা পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে এবং সবকিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। তার মানে এটা কোন প্রসেস হলো? এটা হলো ইন্ডাকশন। যে উনি একটা জিনিস অবজার্ভ করলেন যে একটা আপেল নিচের দিকে পড়লো, সে অবজার্ভ করে সেখান থেকে একটা থিওরি ডেভেলপ করলেন, একটা জ্ঞান তৈরি করলেন। এটার নাম হলো ইন্ডাকশন মেথড। আর ডিডাকশনটা হলো যে আপনি ধরেন একটা ধরেন আমরা যারা ইসলামিক স্টাডিজে কাজ করেন তারা জানেন যে ইসলামের প্রচুর নীতিমালা আছে। তো এখন কন্টেম্পোরারি একটা ইয়ে সমস্যা তৈরি হলো, তাহলে এই সমস্যাতে তাহলে আসলে ইসলাম কি বলে? তাইলে হলো যে ইসলামের নীতির আলোকে আপনি বর্তমান সমস্যাটাকে অ্যানালাইসিস করে দেন একটা নতুন নলেজ দাঁড় করালেন, নতুন একটা পলিসি দাঁড় করালেন। এটা হবে ডিডাকশন মেথড। আমি এই জায়গাটাতে আর বেশি সময় কথা বলবো না। এরপরে আসেন যে যারা নতুন গবেষণা বিষয়টা যারা বুঝতে চাই, গবেষণা আসলে ধাপগুলা কি কি? প্রথম হলো যে আপনি যে বিষয়টা নিয়ে আ কাজ করতে ইন্টারেস্টেড, যে বিষয়টা নিয়ে আপনার মনে প্রশ্ন আছে বা এই মুহূর্তে আপনার না বিশ্ববাসীর অনেকেরই প্রশ্ন, সেই বিষয়টা সিলেক্ট করলেন। এরপরে হলো যে ঠিক ওই বিষয়ের আরো ফোকাস করতে হবে। মানে রিসার্চ কোয়েশ্চেনটা কি? ফোকাসিং মানে কি? যেমন ধরেন আমরা যখন ক্যামেরায় ছবি তুলি তখন কি করি? ক্যামেরার ফ্রেমটা সিলেক্ট করি। এরপরে হলো যে লেন্সটাকে অ্যাডজাস্ট করে ফোকাসিংটা আরো ছোট একটা জায়গায় নিয়ে আসি। অর্থাৎ ঠিক আমার সাবজেক্টটা কি? তো ঠিক আপনার কোন একটা ব্রড এরিয়া সিলেক্ট করার পরে সেখান থেকে আপনার রিসার্চ কোয়েশ্চেন এর ভিত্তিতে একটা টপিক ফোকাস করতে হবে। এরপরে ওই টপিক রিলেটেড এই মুহূর্তে যে জ্ঞান আছে, অর্থাৎ এই মুহূর্তে যে লিটারেচার অ্যাভেলেবল আছে, যে ধরনের রিসার্চ রিপোর্ট গুলো আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। রিসার্চ পেপার গুলো পড়তে হবে, থিওরি গুলো পড়তে হবে, বই পড়তে হবে ওই রিলেটেড। এরপর হলো যে আপনি আপনার নিজের স্টাডিটা কিভাবে করবেন সেটা ডিজাইন করতে হবে। সেটা ডিজাইন করার পরে আপনাকে যেটা করতে হবে যে ওই বিষয় রিলেটেড তথ্য সংগ্রহ করতে হবে, ডাটা কালেকশন করতে হবে। এরপরে সেই ডাটাটাকে অ্যানালাইসিস করতে হবে। এই ধাপগুলোকে আমরা আরো ছোট ছোট ভাগে ভাগ করতে পারি। আমি একটু ব্রড অ্যাসপেক্ট থেকে বলছি। এরপর হলো যে আমরা সেই ডাটাটাকে ইন্টারপ্রেট করতে পারি, ডাটাটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি এবং সেটাকে রেজাল্ট আকারে আমরা প্রেজেন্ট করতে পারি। ওই প্রেজেন্টেশনটাকে আমরা চাইলে বিভিন্ন জার্নালে বা একাডেমিক যেসব পাবলিশিং সিস্টেম আছে সেসব সিস্টেমে যদি আমরা এটাকে পাবলিশ করি, দেন আমার সেই নলেজটা, জ্ঞানের যে মহাসমুদ্র সেখানে এসে যোগ হলো। এখন আসেন যে রিসার্চের লিমিটেশনটা কি? একটা লিমিটেশন হলো যে টাইম। মানে আমাদের রিসার্চ সময়ের উপরে নির্ভর করে। তো অনেক সময় দেখা যায় যে আমরা পর্যাপ্ত সময় না পেলে আসলে যথাযথ রিসার্চটা করা হয় না।
এরপরে অনেক রিসার্চ আছে যেটার জন্য প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয়, তো টাকা পয়সা একটা লিমিটেশন। এরপর হলো অনেক রিসার্চ আছে যেটার জন্য দেখা গেল যে রিসোর্স গুলা, তথ্য সংগ্রহ করার জন্য যেসব জায়গাগুলোতে আমাকে যেতে হবে বা যেসব জিনিসগুলো আমাকে পেতে হবে, সেই জিনিসগুলো অনেক সময় যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে রিসার্চটা করাটা অনেক কঠিন হয়ে যায়। আবার অনেক রিসার্চ আছে যেটার জন্য আপনার কোনো অথরিটির অ্যাপ্রুভাল লাগবে, অথরিটি থেকে আপনার পারমিশন লাগবে। এথিক্যাল কিছু বিষয় আছে, দেখা গেল যে অনেক সময় আচ্ছা উদাহরণে না যাই, শেষ করতে পারবো না। এরপর হলো রিসার্চের কিছু টেকনিক্যাল বিষয় আছে, ওই টেকনিক্যাল এক্সপার্টাইজ না থাকলে আসলে অনেক সময় অনেক রিসার্চ করা সম্ভব হয় না। তো আরেকটা লিমিটেশন নিশ্চয়ই বুঝছেন যে আমরা ওই যে লিটারেচার রিভিউর কথা বললাম, এরপরে হলো আমরা টপিক নির্ধারণ করার কথা বললাম, এই সবকিছু মিলে দেখবেন যে আসলে আমরা মানুষ হিসেবে আমাদের অনেক লিমিটেশন আছে, আমরা চাইলেও সবকিছুকে আমাদের নিজেদের কাভারে নিয়ে আসতে পারি না। এরপরে হলো যে টিপস ফর লার্নিং রিসার্চ, মানে যারা নতুন তাদেরকে কিছু টিপস আমার নিজের অভিজ্ঞতা এবং আমি আমাদের যারা সুপারভাইজার ছিলেন তাদের কাছ থেকে যা শিখেছি আর কি। এক নাম্বার হলো যে ওয়ার্ক উইথ সামওয়ান সিনিয়র ইন দ্য ফিল্ড, মানে হলো আপনার ফিল্ডে সিনিয়র কারোর সাথে, কোনো স্যারের সাথে, কোনো বড় ভাইয়ের সাথে বা সিনিয়র কোনো ব্যক্তির সাথে আপনাকে কাজ করতে হবে, তাহলে ওই করতে গিয়ে শেখাটা হবে। মানে শুধু বই পড়ে বা ইউটিউব দেখে রিসার্চ অত বেশি শিখা হবে না যতটুকু না আপনি একজনের সাথে থেকে শিখতে পারবেন। সেকেন্ড হলো কনসেন্ট্রেট অন এম্পিরিক্যাল ওয়ার্ক এট দ্য আর্লি স্টেজ অফ রিসার্চ ক্যারিয়ার ইনস্টেড অফ থিওরিটিক্যাল ওয়ার্ক। এই জিনিসটা আমাকে আমার এক স্যার বলেছিলেন যে আসলে মানে শুরুতে, ক্যারিয়ারের শুরুতেই প্রথমেই থিওরিটিক্যাল টপিক নিয়ে কাজ করাটা ঠিক না, প্রথমে চেষ্টা করা দরকার একটু এম্পিরিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা, অর্থাৎ নিজে ডাটা অ্যানালাইসিস করে, ওই যে আমরা একটু আগে বললাম ডিডাকশন ইন্ডাকশন, তাহলে আপনি ওই যে নিজে থেকে ডাটা অ্যানালাইসিস করে কোন একটা থিওরিকে এস্টাবলিশ করা, এইটা করার চাইতে থিওরি অলরেডি আছে সেটাকে অ্যানালাইসিস করে দেন আপনি প্রেজেন্ট ডাটাটাকে ইন্টারপ্রেট করলেন যে ওইটা ওই থিওরির সাথে ফিট করে কিনা। এই ধরনের রিসার্চটা বেশি দরকার আর্লি ক্যারিয়ারে। এরপর হলো যে প্রথমেই বড় বড় রিসার্চ আর্টিকেল লেখার চাইতে রিভিউ পেপার আমরা লিখতে পারি। এরপরে হলো যে বিভিন্ন কোয়ালিটি আর্টিকেল গুলা পড়তে পারি, মানে আপনি যদি ধরেন খুব লো কোয়ালিটির জার্নাল থেকে আর্টিকেল পড়েন তাহলে আপনার মনে হবে যে ও আচ্ছা এটা তো অনেক সুন্দর রিসার্চ, কিন্তু আপনি যদি ভালো কোয়ালিটির একটা জার্নাল থেকে আর্টিকেল পড়েন তাহলে দেখবেন যে আপনার মনে হবে যে হ্যাঁ এই লেভেলের কাজ করা দরকার, এই লেভেলের কাজ করলে কি আসলে কিছু শেখা হবে। তখন আপনার ভালো রিসার্চ আর্টিকেল পড়লে আপনার যে লেভেলের রিসার্চ শেখা হবে, শুরুতেই যদি আপনি সাধারণ জার্নাল থেকে আর্টিকেল পড়েন তাহলে সেই জিনিসটা শেখা হবে না। এখন আসেন রিসার্চের এইসব তাত্ত্বিক কথাবার্তা শেষ, এবার আসেন ধরেন যারা রিসার্চ পারি, বিশেষ করে অনেকে মাস্টার্স পিএইচডি তে আছেন, তারা রিসার্চ কিভাবে করতে হয় এই বিষয়গুলো জানেন, কিন্তু রিসার্চ করার পরে সেটা কিভাবে লিখতে হয়, আমি একটু লেখার বিষয়টা নিয়ে একটু কথা বলবো। মুমিন ভাই যদি আমাকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, আমার আর কয় মিনিট আছেন, তাহলে ভালো হয়। জি, আমরা একটা রিসার্চ রিপোর্টে কি থাকে, এখানে একটা টাইটেল থাকবে, টেক্সট করছি জি জি টাইটেল থাকবে, এরপরে অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিছু কিওয়ার্ডস থাকবে, এরপরে ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, থিওরিটিক্যাল অর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকবে, মেথোডোলজিটা কি সেটা লেখা থাকবে, ফাইন্ডিংস আপনি কি পেলেন রিসার্চ করে সেটার কথা থাকবে, এবং ওই বিষয়টার উপর একটা ডিসকাশন থাকবে, তারপরে কনক্লুশন থাকবে, এরপরে থাকবে রেফারেন্স। এইটা হলো মোটামুটি একটা সাধারণ একটা স্ট্রাকচার কোন একটা রিসার্চ রিপোর্টের। সেটা থিসিস হতে পারে একাডেমিক ডিপার্টমেন্টে সাবমিট করার জন্য, অথবা আপনি কোনো একটা যদি আর্টিকেল সাবমিট করেন সেটার একটা সাধারণ স্ট্রাকচার। এটা আবার বিভিন্ন জায়গাতে চেঞ্জ হতে পারে, জার্নাল টু জার্নালের চেঞ্জ হতে পারে। তো টাইটেলে আসলে কি থাকবে, এখানে বিষয়গুলো নিয়ে আমি একটু ডিটেইল কথা বলার চেষ্টা করেছি। একটা হলো যে টাইটেলের মেইন টার্গেট হলো আপনার এই টাইটেলটা পড়ে রিডাররা খুবই আকর্ষণ অনুভব করবে যে আসলে বিষয়টা তাহলে একটু পড়ি, এবং এর মাধ্যমে এই টাইটেলটা থাকবে
এমন যে এটার মাধ্যমে আপনার রিসার্চের মেজর যে ইস্যুগুলো আপনি অ্যাড্রেস করেছেন সেই ইস্যুগুলোর ব্যাপারে একটা ধারণা পাওয়া যাবে যে কোন বিষয়টা নিয়ে কাজ হয়েছে, এবং এটা অবশ্যই কনসাইজ হইতে হবে। এরপর হলো যে ইট মাইট কনসিস্ট সেভারাল পার্টস, মানে হলো যে একটা রিসার্চ টাইটেলে কয়েকটা পার্ট থাকতে পারে। যেমন ধরেন আমি এখানে 3টা টাইটেল লিখছি। প্রবলেমস ক্রিয়েটেড বাই রোহিঙ্গা মাইগ্রেন্টস ইন বাংলাদেশ, এটা একটা টাইটেল। আবার ধরেন টাইটেলটাকে এভাবে লেখা যায়, প্রবলেমস অফ ফোর্সড মাইগ্রেন্টস টু হোস্ট কমিউনিটি, এ স্টাডি অন রোহিঙ্গাস ইন বাংলাদেশ। আচ্ছা, প্রথম টাইটেলের সাথে দ্বিতীয় টাইটেল পার্থক্যটা হলো যে দ্বিতীয়টাতে এসে দেখেন 2টা পার্ট হয়ে গেছে, একটা কোলনের আগে আর একটা হলো কোলনের পরে। কোলনের আগের পার্টটা কিন্তু দেখেন একটা কমন ইস্যু, প্রবলেমস অফ ফোর্সড মাইগ্রেন্ট টু হোস্ট কমিউনিটি। তাহলে দেখুন আপনি লিটারেচার রিভিউ করবেন, তখন কিন্তু আপনি শুধু বাংলাদেশ নিয়ে পড়বেন না, আপনাকে অবশ্যই এই প্রথম অংশ যেটা প্রবলেমস অফ ফোর্সড মাইগ্রেন্টস টু হোস্ট কমিউনিটি, এই বিষয়টা নিয়ে আগে একটু পড়াশোনা করবেন। এরপর দেখেন ধরেন টাইটেলটাকে আরেকভাবে লেখা যায় যে ধরেন রোহিঙ্গা মাইগ্রেন্টস ইন বাংলাদেশ আর দে বেনিফিটিং হোস্ট কমিউনিটি। তাহলে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। এর মাধ্যমে কি হলো যে আপনি রিডারকে একটু আকর্ষণ তৈরি করে দিচ্ছেন যে মানে আসলেই তো এই কোশ্চেনটা, তাহলে আনসারটা কি, একটু পড়ে দেখি। তো এর মাধ্যমে আসলে টাইটেলটা কিভাবে আকর্ষণীয় করা যায়, কিভাবে এটা অ্যাকসেপ্টেবল করা যায়, যে কেউ যাতে রিডার, এডিটর অথবা সুপারভাইজার অথবা রিভিউয়ার তারা যেন পড়ে আকর্ষণ অনুভব করেন যে না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কাজ হয়েছে। এরপর হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের আমি যে কথাটা বলবো সেটা হলো অ্যাবস্ট্রাক্ট অনেকে জানেন না যে অ্যাবস্ট্রাক্টে আসলে কয় ধরনের সেন্টেন্স আসে। অ্যাবস্ট্রাক্টে আপনার 1 থেকে 2টা সেন্টেন্স আসতে পারে আপনার ইন্ট্রোডাকশন থেকে, একটা সেন্টেন্স আসবে আপনার অবজেক্টিভ থেকে, রিসার্চ অবজেক্টিভ থেকে, 1 থেকে 2টা সেন্টেন্স আসতে পারে মেথোডোলজি থেকে, এরপরে ফাইন্ডিংস থেকে 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স আসতে পারে। এটা হলো একটা সাধারণ স্ট্রাকচার। অনেক সময় অনেক জায়গাতে আরো বড় অ্যাবস্ট্রাক্ট চেয়ে বসে থাকেন, তো সেই ক্ষেত্রে ওই স্ট্রাকচারটা ফলো করে বড় করতে হবে। এরপর হলো যে একটা সেন্টেন্স অবশ্যই থাকতে হবে যে ইউনিকনেস অফ ইয়োর রিসার্চ, অর্থাৎ আপনার রিসার্চের নভেলটিটা কি, আপনার রিসার্চে আসলে বিশেষ কি নলেজটা এখানে আছে, স্পেশালিটিটা কি। এরপরে হলো যে একটা সেন্টেন্স থাকবে যে আপনার রিসার্চের ইমপ্লিকেশন, অর্থাৎ আপনার এই রিসার্চটা কি কাজে লাগবে, এর মাধ্যমে কি কোনো পলিসি নেওয়া সম্ভব হবে, নাকি এর মাধ্যমে থিওরির জায়গাটাতে কোনো কন্ট্রিবিউশন হলো। কিওয়ার্ডস, অর্থাৎ আপনার রিসার্চের সাথে রিলেটেড কিছু শব্দ বা ফ্রেজ যেটা দিয়ে বোঝা যাবে যে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করেছেন বা কোন বিষয়গুলো এই রিসার্চে অ্যাড্রেস করা হয়েছে। তো কিওয়ার্ডসটা যদি আপনার ভালো করে চুজ করা থাকে, এর মাধ্যমে হলো যে টার্গেট রিডাররা আপনার আর্টিকেলটা আপনার রিসার্চে খুঁজে পেতে সুবিধা হবে এবং আপনার সাইটেশন সংখ্যা বাড়বে এর মাধ্যমে। এরপর হলো যে ইন্ট্রোডাকশন। আমি এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলবো না, আমার সময় কম। ইন্ট্রোডাকশনে দেখেন এখানে লাস্টে আমি একটা সেন্টেন্স লিখছি যে ইন্ট্রোডাকশন মাস্ট অ্যাড্রেস হোয়াট অ্যান্ড হোয়াই কোয়েশ্চেন অফ ইয়োর রিসার্চ, মানে আপনার রিসার্চটা কি এবং কেন, এই 2টা কোয়েশ্চেনের আনসার অবশ্যই রিসার্চে আসতে হবে। আর এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এগুলোর প্রত্যেকটা, আপনার যদি এটা থিসিস হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা একটা পয়েন্ট হবে, আর যদি এমনি একটা আর্টিকেল হয় তাহলে এগুলো প্রত্যেকটা একটা একটা প্যারাগ্রাফ হইতে পারে, অথবা একই প্যারাগ্রাফের ভিতরে 2-1টা বিষয় নিয়েও আপনার আলোচনা চলে আসতে পারে। ইট ডিপেন্ডস অন দা সাইজ। লিটারেচার রিভিউ বিষয়টা কি, মানে আপনি আপনার এই টপিক রিলেটেড যেসব অলরেডি পাবলিশড আর্টিকেল আছে, বুকস আছে, বা আরো যেসব জায়গাগুলোতে অলরেডি এই বিষয়টা নিয়ে লেখা আছে সেই জিনিসগুলো আপনি পড়বেন এবং পড়ে সেগুলোকে ক্রিটিক্যালি ইভালুয়েট করবেন, এবং ক্রিটিক্যালি ইভালুয়েট করে সেখানে কি নলেজ গ্যাপ আছে, যে জায়গাটাতে আপনার রিসার্চটা হলো অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো এই জায়গাটাতে স্টেপ গুলো একটু বলি। প্রথমে হলো আপনি লিটারেচার গুলো খুঁজে বের করবেন এবং ঠিক আপনার রিলেভেন্ট টপিকের সাথে রিলেভেন্ট যে লিটারেচার সেগুলা আপনি সর্ট আউট করবেন, করে এগুলো একটু পড়তে হবে, পড়ে কোডিং করতে হবে বা একটা টেবিল আকারে সাজাইতে হবে। মানে টেবিলে আপনি নিয়ে আসবেন যে কোন আর্টিকেলটাতে কি ধরনের ফাইন্ডিংস এসছে আপনার টপিকটা নিয়ে। এরপরে সেখান থেকে আপনি একটা ধারণা তৈরি হবে আপনার যে আসলে নলেজের জায়গাটাতে গ্যাপটা কোথায়, এক্সিস্টিং লিটারেচারে গ্যাপটা কোথায়, সেটাকে আমরা বলছি এখানে একটা কনসেপচুয়াল স্কিম আপনার মাথায় দাঁড়াবে, এবং সেই স্কিমটার ভিত্তিতে আপনি লেখা শুরু করবেন। লেখাটা হবে এক ধরনের অ্যানালাইসিস, এমন না যে আপনি খালি
অমুক এত সালে এই পাইছে, তমুক তত সালে সেই পাইছে, এভাবে খালি ধারাবাহিকভাবে তালিকা দিলেন। এই তালিকার নাম কিন্তু খুব ভালো মানের লিটারেচার রিভিউ না। ভালো মানের লিটারেচার রিভিউ হবে আপনি লিটারেচার গুলোকে আগে আপনি একটা আলাদা জায়গায় টেবিল আকারে সাজাবেন বা কোডিং করবেন যে কোনগুলা একই ধরনের, কোনগুলা আরেক ধরনের, কোনগুলা কি পাইছে। সেই পাওনাগুলাকে আপনি সবগুলোকে একটু অ্যানালাইসিস করবেন নিজে পড়ে ওই টেবিলটা। এরপরে সেখান থেকে আপনার মাথায় একটা ধারণা তৈরি হবে যে হ্যাঁ, এই জায়গাটাতে একটা গ্যাপ আছে যেখানে আমরা নতুন করে কাজ করতে পারি বা আমি কাজ করতে পারি। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বিষয়টা সব রিসার্চের ক্ষেত্রে জরুরি না। যদি আপনি থিওরির ভিত্তিতে কাজ করেন, এক্সিস্টিং লিটারেচার পড়ে আপনার মাথায় ধরেন ধারণা আসলো যে আসলে বিষয়টার মাঝে রিলেশনশিপটা এরকম অথবা এভাবে কাজ করছে বিষয়টা, তো সেটাকে আপনি চাইলে এরকম একটা ফ্লো চার্ট আকারে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এর ভিত্তিতে কোনো একটা মডেল বা একটা ইকুয়েশন দাঁড়াইতে পারে, দেন সেটা নিয়ে কাজ করলেন। মেথোডোলজিতে কি লেখা থাকবে? মেথোডোলজিতে আপনার রিসার্চ ডিজাইন, রিসার্চটাকে অ্যানালাইটিক্যাল, ডেসক্রিপটিভ না কনসেপচুয়াল, এই রিসার্চের মূল এরিয়াটা কি, এবং ডাটাগুলা কোত্থেকে এসছে, স্যাম্পলটা কত সাইজ, এবং এই ডাটা রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা এবং সেগুলো আপনি কিভাবে সলভ করেছেন। আর হলো এথিক্যাল ইস্যু। আমরা সোশ্যাল সায়েন্সে যারা কাজ করি তাদের অনেক সময় মানুষের বিষয় নিয়ে যেহেতু কাজ করতে হয়, অনেক ধরনের এথিক্যাল ইস্যু থাকে, সেই বিষয়গুলোর ব্যাপারে আপনার ক্লিয়ার বক্তব্য থাকতে হবে। এরপরে হলো যে ফাইন্ডিংস। ফাইন্ডিংসটা হলো আসলে আপনার যে রিসার্চ অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ অনুযায়ী ফাইন্ডিংস গুলোকে সাজাইতে হবে। আপনার ধরেন 1 নাম্বার ফাইন্ডিংস, সেটা হবে 1 নাম্বার অবজেক্টিভের সাথে মিল রেখে, সেকেন্ড অবজেক্টিভের সাথে মিল রেখে সেকেন্ড ফাইন্ডিংস পয়েন্ট আসবে। এটা থিসিস হলে একটা আলাদা আলাদা চ্যাপ্টার হইতে পারে। প্রথম অবজেক্টিভের অনুযায়ী একটা চ্যাপ্টার, দ্বিতীয় অবজেক্টিভ অনুযায়ী আরেকটা চ্যাপ্টার। ওখানে আপনি কি দিবেন আসলে, আপনি যে প্রমাণগুলা পেয়েছেন আপনার এই গবেষণার যে মেইন ফাইন্ডিংস সেটার পক্ষে, সেই প্রমাণগুলো উপস্থাপন করবেন। এগুলো টেবিল আকারে হইতে পারে, গ্রাফ হইতে পারে, ফটো হইতে পারে বা বিভিন্ন কন্টেন্ট হইতে পারে, এবং সেগুলোকে আপনাকে ইন্টারপ্রেট করতে হবে, এগুলো ব্যাখ্যা দিতে হবে যে এটা কি মিন করছে। এবং এই ফাইন্ডিংস পার্টটা নট টু ইলাবোরেট, খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা ট্যাখ্যা দরকার নেই, তবে যে জিনিসটা না বললেই আপনার মূল ফাইন্ডিংসটা রিডারের কাছে ক্লিয়ার হবে না, এটা অবশ্যই বলতে হবে এবং এটাকে কনসাইজ করতে হবে। এমন না যে দেখা গেল যে একবারে আপনার ছোট ছোট বিষয়গুলো প্রতিটা লাইন ধরে ধরে অ্যানালাইসিস করার প্রয়োজন নেই। এরপরে হলো যে ডিসকাশন পার্টটা, মানে ফাইন্ডিংস এর পরে আপনাকে হলো ডিসকাস করতে হবে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ইউর ফাইন্ডিংস উইথ দ্য প্রিভিয়াস স্টাডিজ। অর্থাৎ প্রিভিয়াস স্টাডি গুলোর সাথে আপনার ফাইন্ডিংসটা তুলনামূলক একটা আলোচনা এখানে লিখতে হবে, এবং সেই জায়গাটাতে আপনাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখাইতে হবে যে অন্যদের সাথে আপনার ফাইন্ডিংস এর কোন কোন জায়গায় মিলছে, কোন জায়গায় ব্যতিক্রম এসছে, এবং প্রমাণ করতে হবে যে আপনি নতুন করে কি পেয়েছেন, আপনার ইউনিক ফাইন্ডিংসটা কি। এবং এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে সাধারণ একটা রিসার্চ রিপোর্টের সাথে আপনার ডিসকাশন পার্টটা যদি সুন্দর গোছানো থাকে, তাহলে আপনার রিপোর্টটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে আপনার রিভিউয়ারদের কাছে। যেমন ধরেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি এই কথাগুলো বলছি না, কিন্তু যেটা বলতে যাচ্ছি যে এখানে ওই যে ব্র্যাকেটের ভিতরে দেখেন বিভিন্ন রিসার্চ রিসার্চ ফাইন্ডিংস এর তাদের যে আর্টিকেলটা সেটার একটা সাইটেশন দেওয়া হয়েছে। এর মানে হলো যে ওনাদের সাথে আমি এখানে কম্পেয়ার করে দেখিয়েছি যে আসলে আমার ফাইন্ডিংসটা কার সাথে কি মিললো বা কি জায়গায় অমিল হলো, এবং আমরা নতুন করে কি পেয়েছি এই গবেষণায়, সেই জিনিসটা এখানে ছোট করে বলা হয়েছে। এরপরে আসেন এখন কনক্লুশন পার্ট, সেখানে কি থাকবে? কনক্লুশন পার্টটাতে হলো প্রথম হলো যে এখানে আপনার সামারি থাকবে, কিন্তু সামারি মানে এমন না যে আপনি আগে যা বর্ণনা করে আসছেন তা রিপিট করবেন, রিপিট না। যেমন দেখেন এখানে খুব সুন্দর একটা কথা বলা আছে সেকেন্ড সেন্টেন্সটাতে, বাট এ কনক্লুশন ইজ নট merely a restatement of your research problem but a synthesis of key points। মানে হলো আপনি এতক্ষণ ধরে ডিসকাশন পর্যন্ত যা আলোচনা করে আসছেন সেখানের কি পয়েন্টগুলোর মাঝে একটা তাহলে সমন্বয় আপনাকে তৈরি করে দেখাইতে হবে যে বিষয়টা আসলে কি আপনি পেয়েছেন। এরপরে হলো যে এটা আপনার মূল যে থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ আপনার টোটাল গবেষণার ফাইন্ডিংসটাকে যদি আপনি একটা সেন্টেন্সে বলেন, সেই সেন্টেন্সটাকে বলা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। ওই থিসিস স্টেটমেন্টটাকে আপনি
ব্যাখ্যা করবেন, কিন্তু মনে রাখতে হবে যে আপনি কনক্লুশনে এসে নতুন কোনো পয়েন্ট রেজ করতে পারবেন না, নতুন কোনো ইস্যু বলতে পারবেন না যেটা আপনি আগে আলোচনা করে আসেন নাই। আগে আলোচনা করেন নাই এরকম কোনো বিষয় কনক্লুশনে বলা যাবে না। কনক্লুশনটা অবশ্যই আগের জিনিসটার একটা সামারি, বাট নট রিপিটেশন। রিপিটেশন ওই অর্থে না, বরং এক ধরনের কনসাইজ করে জিনিসটাকে আপনার পয়েন্টগুলোর মাঝে যে সমন্বয়টা সেটাকে তুলে ধরবেন। এরপর হলো যে রেফারেন্স থাকবে, সেটা হলো যে আপনি রিসার্চে যেসব রিসোর্স গুলো ব্যবহার করেছেন সেই রিসোর্স গুলার একটা তালিকা থাকবে, এবং এই তালিকাগুলো লেখার কিছু স্টাইল আছে, পদ্ধতি আছে। যেমন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আপা, তাদের একটা পদ্ধতি আছে। এরপরে হার্ভার্ড, শিকাগো বা নাম্বারিং হইতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে রেফারেন্স শুড বি 1-to-1। 1-to-1 কথাটার মানে হলো, আমি একটু আগে এক জায়গায় দেখাই। এই যে ধরেন এই স্লাইডটাতে দেখেন, এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে লেখা আছে না, অমুক এত সাল, ঠিক এই জিনিসটাই বিস্তারিত আকারে আপনার রেফারেন্সে থাকবে। তো আপনার রেফারেন্সে যে জিনিসটা থাকবে সেটা অবশ্যই আপনার টেক্সটের ভিতরে সাইটেশন আকারে থাকতে হবে, আর টেক্সটের ভিতরে সাইটেশন যেটা থাকবে সেটা অবশ্যই রেফারেন্স লিস্টে থাকতে হবে। তার মানে রেফারেন্স লিস্টে এমন কিছু আসতে পারবে না যেটা আপনার সাইটেশনে নাই। এই বিষয়টাকে বলা হচ্ছে 1-to-1, অর্থাৎ রেফারেন্সে যেটা থাকবে সেটা অবশ্যই সাইটেশনে থাকতে হবে, সাইটেশনে যেটা থাকবে সেটা অবশ্যই রেফারেন্স লিস্টে থাকতে হবে। তো আমি আজকের আলোচনা মোটামুটি এখানেই শেষ। এখানে আমি যে মানে সোর্স গুলো ব্যবহার করেছি, একটা বই আপনারা পড়তে পারেন, সিআর কোথাহারির রিসার্চ মেথোডোলজি, মেথডস এন্ড টেকনিক্স। এরপর হলো যে আমি বিভিন্ন রিসার্চ মেথোডোলজি কোর্স গুলো করতে গিয়ে যা শিখেছি তার একটা রিফ্লেকশন আমার সাথে প্রেজেন্টেশনে আছে। প্লাস হলো আমার সুপারভাইজার যাদের সাথে কাজ করেছি বিভিন্ন সময়, তাদের কাছ থেকে যা শিখেছি সেই জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে যারা আমার চাইতে গবেষণায় সিনিয়র, তাদেরকে অবশ্যই বলবো যে আমার যে ছোটখাটো ভুলগুলো হয়েছে সেগুলো অবশ্যই ইগনোর করবেন, এবং এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মডারেটর অসংখ্য ধন্যবাদ। মডারেটর স্যার একটা ইয়ে ছিল, কোশ্চেন ছিল, আপনার চ্যাটে দেখেন জি জি আমি একটা কোশ্চেন ছিল, দেখতেছি। জি শুকরিয়া। জি অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত জুবায়ের আহমেদ স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইআইইউসি। তো আমাদের জুবায়ের ভাই আসলে আমাদের তুরস্কে আমরা যে ভাইরা খুব চমৎকার করে কাজ করতেছেন গবেষণার বিষয়ে, বিশেষ করে পিএইচডি রিসার্চারদের মধ্যে, তার মধ্যে অন্যতম একজন ভাই, তিনি সেলচুক ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত অবস্থায় আছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই জুবায়ের ভাই পিএইচডি ডিগ্রি অর্জন করবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। তো অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার। আমি আসলে সময় শেষ হয়ে গেছিল আর 5 মিনিট আগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন আরো অনেকক্ষণ শোনা দরকার জুবায়ের ভাইয়ের আলোচনাগুলো। তো খুবই ধন্যবাদ, সময় সংক্ষিপ্ততার কারণে আসলে আমাদেরকে শেষ করতে হয়েছে। তো এখন আমাদের প্রশ্ন কিছু আছে কয়েকজনের। প্রশ্নে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে একটু রিভিউ দিতে চাই জুবায়ের ভাইয়ের আলোচনার উপরে, যেহেতু জুবায়ের ভাই চলে যাচ্ছেন। প্রশ্নগুলো নেব তারপরেই। তো জুবায়ের ভাইয়ের আজকের আলোচনা ছিল মূলত আসলে আমাদের বেসিক রিসার্চ মেথোডোলজির উপরে। তো উনি আলোচনা করেছেন একটা রিসার্চ ফ্রেম কিভাবে দাঁড় করাতে হয়, তারপরে রিসার্চ আসলে কি জিনিস, এটা হোয়াট ইজ রিসার্চ, এবং একটা নন কমন সেন্স এবং রিসার্চের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আলোচনা করেছেন। একটা রিসার্চের জন্য কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার, ডিডাকটিভ এন্ড ইনডাকটিভ রিসার্চ, এই বিষয়ে পার্থক্যগুলো বলেছেন, রিসার্চের স্টেপ গুলো বলেছেন, এবং রিসার্চের করতে গেলে কি কি লিমিটেশন হয় সেই লিমিটেশন গুলো উনি বলেছেন। তারপরে কিছু টিপস দিয়েছেন কিভাবে আমরা রিসার্চ শিখতে পারি, সেই ক্ষেত্রে কিছু টিপসের কথা উনি বলেছেন। তারপর ডিটেলসে হাউ টু রাইট এ রিসার্চ পেপার আর আর্টিকেল, সে ব্যাপারে উনি কিছু আমাদের স্টেপ গুলো সুন্দর করে আলোচনা করেছেন। মোটামুটি মোদ্দা কথা যদি আমরা বলি তাহলে সহজ কথায় বলা যায় যে একটা রিসার্চ আউটলাইন খুব চমৎকার করে আমাদের জুবায়ের ভাই আলোচনা করেছেন। তো আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে যাদের কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমরা একবারে নিয়ে নিব। একটা কোশ্চেন এখানে কমেন্ট একজন করেছেন, সাইদা লুবাবা, আমি কোশ্চেনটা পড়ছি। হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু গো থ্রু দ্য প্রিভিয়াস লিটারেচার while attempting to write a literature review? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা প্লিজ আপনাদের হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রেজ করছেন একজন দেখা যাচ্ছে। আচ্ছা জি জি, আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ জাবেদ, অনেকে জানে না, দুজন রেজ করেছেন ওইটা। আচ্ছা আমি একটু এই দুজনের প্রশ্নটাকে নেই। আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ জাবেদ রাকিব, তারপরে আমাদের জাহিদুল ইসলাম সরকার ভাই। আব্দুল্লাহ মোহাম্মদ জাবেদ রাকিব মারমারা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর স্টুডেন্ট, থিসিস গবেষক। তো আমি একটু বলে নিতে চাই যে আমাদের কোশ্চেন যারা করবেন
খুবই সংক্ষেপে কোশ্চেন গুলো করলে ভালো হয়, কারণ আমরা আসলে সময় আরো দুইজন বক্তা আমাদের আছেন, তো এই জন্য আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ রেখে মূল পয়েন্টের প্রশ্নটা করার জন্য অনুরোধ করছি। জি, আব্দুল মোহাম্মদ জারুদ রাকিব। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। অনেক ভালো লেগেছে আমার সরাসরি জনাব জুবাইরের কাছে ওনার প্রশ্নটা। সেটা হচ্ছে যে অনেকে গবেষণা করার ক্ষেত্রে কোন জায়গা থেকে শুরু করবে সেদিকে, আমরা বিশেষ করে অনেকে নতুন বা যারা আছে তারা কোন জায়গা থেকে আরম্ভ করবে সেক্ষেত্রে তারা বিভ্রান্তে পড়ে যায়। তো যেমন আমি এক জায়গায় দিয়েছিলাম, যেমন এক জায়গায় শুনেছিলাম যে রিসার্চ কোয়েশ্চন, তারপরে ফাইন্ডিংস, তারপরে রিসার্চ রাইটিং, এরকম। এখন আপনার দৃষ্টিকোণ থেকে কোন জিনিসটা সবচেয়ে সহজ হবে যদি কিছু জানাতেন। আচ্ছা, জি। ধন্যবাদ। জি, তারপরে আমরা মনে হয় নেক্সট প্রশ্নটা নিয়ে নেই, আমাদের জাহিদুল ইসলাম সরকার ভাই, আপনার প্রশ্নটা যদি একটু আসসালামু করতেন। আলাইকুম। আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো যে রিসার্চ রাইটিং এ ডাটা অ্যানালাইসিস এবং ডাটা ইন্টারপ্রিটেশন, এই দুইটার মধ্যে পার্থক্যের জায়গাটা কোন জায়গাটা? দুই নম্বর প্রশ্ন হলো যে রিসার্চ কোডিং বিষয়ে যদি আরেকটু ডিটেইলস বলতে। ধন্যবাদ। জি, আমরা তারপরে আরেকজন দেখা যাচ্ছে আমাদের তারেকুল ইসলাম ভাই। হ্যাঁ ভাই, আমি একটা স্যারকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে উনি তো অলরেডি বলছে মানে রিসার্চের টপিকসটা মানে নির্ণয়, এখন টপিকসটা কোন টপিকসটা নির্ণয় করা, মানে টপিকসের উপর আবার আলাদা মেথোডোলজি আছে, ওইটা একটু সামান্য যদি বলতে পারি, মানে কোন টপিকসটা হইলে কোন অ্যাঙ্গেলে হইলে মানে সমসাময়িক নিয়ে অথবা আগের কালের নিয়ে মানে কোন ধরনের হইলে বেশি অ্যাট্রাকটিভ হয় স্যারের মতে। জি, আমাদের ইমরান খন্দকার সম্ভবত উনি, জি উনি যদি একটু প্রশ্নটা করেন, তারপরে আমরা উত্তরের দিকে যাব। উনি অলরেডি টেক্সট করেছেন একটা জি, চ্যাটে। আসসালামু আলাইকুম। আমি টেক্সট করছি একটু দেখবেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আমার মনে হয় তাহলে আমাদের প্রশ্নগুলো চলে আসছে। আমরা সম্মানিত আমাদের আলোচক জুবাইর আহমেদ স্যারের কাছে চলে যাচ্ছি, প্লিজ। আচ্ছা, মুবিন ভাই, আমার মনে হয় সবার ভালো শেখা হবে যদি আমরা বাকি যে আরো দুইজন গেস্ট আছেন ওনাদের কাছে কিছু কোয়েশ্চেন হ্যান্ড ওভার করে দেই। কারণ হলো যে আহ, আমি বলার চাইতে আমার মনে হয় ওনারা ভালো বলতে পারবে। জুবাইর ভাই, ইয়াতে মাইকটার মধ্যে সমস্যা হচ্ছে, একটু কণ্ঠ একটু আটকে যাচ্ছে সাউন্ডটা। এখন আসছে কথা ঠিক মতো? হ্যাঁ, আসছে তাও একটু আসছে আসছে। আচ্ছা, হ্যাঁ জি জি, আমি বলছিলাম যে যদি কিছু প্রশ্ন বাকি আরো যে দুইজন প্রেজেন্টার আছেন ওনাদের জন্য যদি রেখে দেয়, এখানে কিছু প্রশ্ন আছে এমন যেগুলো আসলে আমি দেওয়ার চাইতে ওনারা আরো ভালো দিতে পারবেন উত্তর, তাহলে ভালো হয় কিনা। থ্যাংক ইউ। শিওর শিওর, আমার মনে হয় আপনার রিলেটেড যেগুলো আছে আপনি এগুলো বলেন, তারপরে বাকিটা আমরা হয়তোবা এটা করতে পারি। আচ্ছা ঠিক আছে। জি, আমার মনে হয় এখানে যে সাইদা লুবাবা যে প্রশ্নটা করেছেন সেটার আমি একটু আনসার দেই। তিনি বলছেন যে which is the best way to go through the previous literature while attempting to write a literature review? তো বেস্ট ওয়ে বলতে আসলে রিসার্চের জায়গাটাতে হলো যে যেটা হলে আপনি নলেজ গ্যাপটাকে জাস্টিফাই করতে পারবেন, অর্থাৎ এক্সিস্টিং নলেজের জায়গাটাতে গ্যাপটা আপনি তুলে ধরতে চাচ্ছেন, তাহলে সেটা করার জন্য বেস্ট ওয়ে কি হবে? একটা ওয়ে বলতে পারি আমি, কিন্তু এটা বেস্ট কিনা জানি না, বাট ইট ইজ এ প্লজিবল আনসার, নট বেস্ট আনসার আই থিঙ্ক। সেটা হলো যে আপনি লিটারেচার গুলোকে রিভিউ করে এগুলাকে কোডিং করতে পারেন বা একটা টেবিল আকারে সাজাতে পারেন। টেবিলের ধরেন কলামগুলো কেমন থাকবে আমি এটা বলি। প্রথম কলামে থাকবে আপনার অথর এবং ইয়ার, কোন ইয়ারের বা কোন অথরের লিটারেচার আপনি পড়ছেন, তিনি কোন কনটেক্সটে এটা এই রিসার্চটা করেছেন, কনটেক্সট একটা কলাম থাকলো, বা মেথোডোলজি আর একটা কলাম থাকবে, কোন মেথোডোলজিতে তিনি এটা করেছেন। এরপরে হলো যে থাকবে যে মেজর ফাইন্ডিংস, অর্থাৎ উনি কি পেয়েছেন সেটা একটা কলামে থাকবে। এরপরে হলো আপনি এইভাবে যদি প্রতিটা লিটারেচারকে একটা একটা রো দিয়ে সাজাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এই রিসার্চ মানে রিলেটেড আর্টিকেল গুলোতে যে ধরনের প্যাটার্ন আছে, যে ধরনের মানে নলেজ গ্যাপ আছে, সেটা আপনার কাছে ধরা পড়বে। তারপরে আপনি ওই বিষয়টাকে অ্যানালাইসিস করে লিখবেন যে এক্সিস্টিং লিটারেচারে এটা আছে এটা নাই, এই জিনিসটা প্রমাণ করতে গেলে আপনি প্রত্যেকটা লিটারেচার ধরে ধরে তখন আপনি এক্সপ্লেইন করবেন। সেই এক্সপ্লেইন করার সময় কিছু ধারাবাহিকতা হইতে পারে। একটা হইতে পারে যে আপনি হিস্ট্রিক্যালি আলোচনা করতে পারেন, অর্থাৎ আগের যে রিসার্চ আর্টিকেল গুলো সেগুলোতে কি ধরনের ফাইন্ডিংস এসছে, পরবর্তীতে গুলোতে কি ধরনের ফাইন্ডিংস এসছে। অথবা হইতে পারে যে
আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেখানে একই ধরনের কাজ যারা করেছেন তাদেরগুলোকে একবার আলোচনা করলেন, এরপরে অন্য ধারার ফাইন্ডিংস যারা পেয়েছেন তাদেরগুলোকে আরেকভাবে নিয়ে আসলেন। আমার কাছে বেস্ট মনে হয়েছে যে টেবিল করাটা, এটা হলো একটা বেস্ট ওয়ে। এরপরে হলো যে আমি জাভেদ যে প্রশ্নটা করেছেন এটা আমি রেখে দিই, এটা কোন জায়গা থেকে শুরু করুন, আমার মনে হয় এটা বাহার ভাই অথবা ভাইটা আনসার দিলে ভালো হবে, শায়ান শাহ ভাই। অ্যানালাইসিস আর ইন্টারপ্রিটেশনের মাঝে পার্থক্য, এটা আমাদের জাহিদ ভাই জিজ্ঞেস করেছেন। আমার কাছে মনে হয়েছে যে ফাইন্ডিংস অংশটাতে অ্যানালাইসিস আর ইন্টারপ্রিটেশন অলমোস্ট সেম, কিন্তু আপনি যদি যে অ্যানালাইসিস আর ডিসকাশন রে সেম করে ফেলেন তাহলে ডিসকাশনে অ্যানালাইসিস বলতে বোঝাবে যে ডিসকাশনটাই। তো ইন্টারপ্রিটেশন বা অ্যানালাইসিস যাই বলি না কেন, বিষয়টা আসলে কি মিন করে হলো যে আমরা যখন স্টাডি করি সেখানে একটা জিনিস পেলাম, সেটা একটা টেবিল হইতে পারে, একটা গ্রাফ হইতে পারে, কিন্তু এই জিনিসটা আসলে কি মিন করছে সেটা একটু বর্ণনা আকারে লেখা। এই লেখার নামটা হলো, একবার সাধারণ ভাষায় বললে এই লেখাটার নাম হলো ইন্টারপ্রিটেশন বা অ্যানালাইসিস। আমি আমার এই প্রশ্নগুলা আমি যা আনসার দিচ্ছি, আরো কিছু অ্যাড করার থাকলে আমাদের বাকি প্রেজেন্টারদেরকে আমি অনুরোধ করবো ওনারা অবশ্যই ওনাদের প্রেজেন্টেশনের সময় একটু অ্যাড করবেন। জি, এরপরে হলো যে কোডিং বলতে যেটা বুঝিয়েছেন, কোডিং শব্দটা আমি কোথায় ইউজ করছি, লিটারেচারের ক্ষেত্রে বলেছি মনে হয়, আর ডাটার ক্ষেত্রেও কোডিং বিষয়টা আছে। সেটা হলো যে ডাটাগুলাকে বিভিন্নভাবে সাজানো যায়, এই সাজানোটাকে বলা হচ্ছে এক ধরনের কোডিং। তো সাজানোটা এমন হইতে পারে যে আপনি এগুলার এখন এখানে তো সব বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন আছেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরেন আপনি কোনো একটা বিষয় নিয়ে সার্ভে করলেন, মানুষের কাছ থেকে কোয়েশ্চেনিয়ার নিয়ে তাদের কাছ থেকে তথ্য নিলেন। তথ্য নেওয়ার পরে কোনো একটা বিষয়ে যারা, ধরেন আপনি জিজ্ঞেস করলেন যে কোভিড-19 এর ব্যাপারে বাংলাদেশে যে পলিসি নেওয়া হচ্ছে সেটা কি আপনি সাপোর্ট করেন কিনা, এই রিলেটেড একটা প্রশ্ন করলেন। তাহলে ওই প্রশ্নের উত্তর কেউ হ্যাঁ বলবো, কেউ না বললো। অথবা ধরেন এখানে প্রশ্নের আনসারটাকে আপনি কয়েকটা ক্যাটাগরি করতে পারেন। কেউ বলতেছে আমি এটার সাথে খুবই একমত, কেউ বললো যে না আমি কিছুটা একমত, কেউ বললো যে না আমি মোটেই একমত না। তো এই কারা কি ধরনের আনসার দিছে, মানে খুব বেশি একমত এরকম কতজন বলেছে, আর মোটেই একমত না এরকম কতজন বলেছে, এই জিনিসগুলোকে যদি আপনি সেপারেট করেন, এটা এক ধরনের কোডিং। আমি মনে বুঝাইতে পারছি। এরপরে হলো যে ওনার আরেকটা প্রশ্ন ছিল, ভাই যে এখানে চ্যাটে ছিল যে প্রশ্নটা, সেটা একটু দেখি। We need to compare and contrast between findings and previous one, but the question is if the topic is new and there is no much available article on the topic. ওকে, বুঝতে পারছি। মানে উনি বলতে চাচ্ছেন যে যদি এমন নতুন কোনো টপিক নিয়ে কাজ করে যেটা নিয়ে অতীতে কোনো লিটারেচার নাই, তাহলে উনি কিভাবে ডিসকাস করবেন বা লিটারেচার রিভিউটাই বা কিভাবে হবে। এটার ক্ষেত্রে হলো যে আপনি দুইটা কাজ হইতে পারে, একটা হইতে পারে যে ঠিক আছে আপনার ওখানে লিটারেচার রিভিউ বা ডিসকাশন পার্টটা অত বেশি ইম্পর্টেন্ট না। দ্বিতীয় হলো যে আরেকটা হইতে পারে যে না আপনি ওই টপিকটা ব্রডলি কোন জিনিসটার সাথে রিলেটেড। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে রোহিঙ্গা মাইগ্রেন্টসরা বাংলাদেশে কি সমস্যা তৈরি করছে, এটা নিয়ে ধরেন এর আগে কখনো কাজ হয়নি, রোহিঙ্গা প্রবলেমটা ধরেন নতুন, তাহলে আপনি লিটারেচার পাবেন না, কিন্তু ডিসকাশনও করতে পারবেন না। কিন্তু আপনি যদি বিষয়টাকে একটু অন্যভাবে চেঞ্জ করেন যে যারা ফোর্সড মাইগ্রেন্ট তারা হোস্ট কমিউনিটিতে, অর্থাৎ যে দেশে মাইগ্রেশন করে আসছে ওই দেশের কমিউনিটির উপরে কি ধরনের প্রবলেম তৈরি করে, সেই বিষয়টাতে বাংলাদেশে রোহিঙ্গা প্রবলেমটা নিয়ে আপনি কাজ করছেন, তাহলে দেখেন প্রথম অংশটাতে কিন্তু আপনার লিটারেচার আছে, অফকোর্স থাকবে যে ফোর্স কমিউনিটিতে ফোর্স মাইগ্রেন্টরা কি সমস্যা তৈরি করে। এটা পৃথিবীর অনেক জায়গাতে এই ধরনের প্রবলেম আছে, ক্রাইসিস আছে, সেই লিটারেচার গুলো আপনাকে পড়তে হবে এবং সেই লিটারেচারের ভিত্তিতে আপনি প্রমাণ করতে পারবেন যে বাংলাদেশের ক্ষেত্রে তাইলে প্রবলেমের ডাইমেনশনটা কি, প্রবলেমের ধরনটা কি, ডিফারেন্ট না সেম, এই জায়গাটাতে হইতে পারে। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন কি বাদ পড়লো কিনা?